মাননীয় স্পিকার, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা আমাদের পক্ষ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করছি। করণীয় ঠিক করতে সরকার এবং বিরোধী দলের সমান সংখ্যক সদস্য নিয়ে বিশেষ কমিটি গঠন করেছে সরকার। জাতীয় সংসদে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে এবার তারেক রহমান পরিকল্পনা করে জামাত দলকে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে। 5 সদস্য নিয়ে একটা টিম গঠন করে বিএনপি দল। এই নিয়ে আজ রাতে ধ্বংসলীলা তৈরি হয় রাজপথ উত্তাল গুপ্ত বিষয়ে। মাননীয় স্পিকার, আজকে এখানে দাঁড়িয়ে আমি শহীদ শরীফ ওসমান হাদির কথা স্মরণ করছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই পবিত্র সংসদে আমি শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। মানুষ সারাদিন পরিশ্রম করে আর দিন শেষে চার দোকানে এসে টকশো করে নিজেরা নিজেদের মতোই ভালো থাকার জন্য। সেই টকশোর কিছু কথা আজকে এই মহান সংসদে বলতে চাই। বাতাসে কান পাতলে এখন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার ভয়কে খুব ভালো করে দেখা যায়, খুব ভালো করে অনুভব করা যায়। আওয়ামী লীগ ফিরছে, এই জুজুর ভয় অনেকের মনে ঢুকে পড়েছে। জামাত ইসলামের বিচক্ষণতা অনেকটা নাটকীয়ভাবেই প্রমাণিত হয়ে গেল যে জামাত কতটা দূরদর্শী ছিল। জামাত যেটা 6 মাস আগে বুঝেছিল সেটা এনসিপি সহ পুরো বাংলাদেশ 6 মাস পর বুঝছে। জামাতে ইসলামী আজ বিপদে পড়ে বিএনপির পরিকল্পনায়। বিএনপি ক্ষমতায় বসার পর থেকেই তারা পরিকল্পনা করে আসছিল কিভাবে জামাত দলকে নিষিদ্ধ করবে এবং জামাত দলের উপর প্রভাব ফেলবে। আপনারা দেখেছেন সংসদের মধ্যে একদিকে জামাতের এমপিরা, অন্যদিকে বিএনপির এমপিরার মধ্যে কথার লড়াই প্রতিনিয়ত হয়। আজকে তারেক রহমান সংসদে একটি পরিকল্পনা বলেন এবং তার বক্তব্যের পর সবাই অবাক হয়ে যায় এবং জামাত কর্মীদের ভিতরেও কিন্তু কাঁপুনি শুরু হয়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারেক রহমানের পরিকল্পনা এই মুহূর্তে যা হয়েছে এবং জামাতের উপর যে প্রভাব পড়ে এই নিয়ে আজকে রাতে রাজপথে উত্তাল হয়। সবকিছুই দেখানোর চেষ্টা করবো এই একটি ভিডিওতে। মাননীয় স্পিকার, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা আমাদের পক্ষ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করছি। বিরোধী দলকে অনুরোধ করব ওনারাও যদি 5 জনের নাম দেন তাহলে এই 10 জন ব্যক্তি বসে এই বিষয়গুলোর উপর আলোচনা করতে পারে। কোনো পরামর্শ থাকলে মাননীয় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ বিষয়টাকে ইতিবাচকভাবে নেওয়ার জন্য। এটাকে আমি সাধুবাদ জানাই এবং আমরা শীঘ্রই ইনশাল্লাহ নামগুলো পেশ করব। সরকার এবং বিরোধী দল এইভাবে যদি সহযোগিতার মাধ্যমে অগ্রসর হয়, দেশের যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সংসদ নেতা, আপনি একটি বক্তব্য রাখার ইচ্ছা প্রকাশ করেছেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সকল সংসদ সদস্যবৃন্দ, গতকাল বিরোধী দলীয় নেতা একটি প্রস্তাব উপস্থাপন করেছিলেন দেশের চলমান পরিস্থিতি নিয়ে। আমরা সকলেই আলোচনা করে একমত হয়েছিলাম বা একটি বিষয়ে আমরা সকলেই উপনীত হয়েছিলাম মাননীয় স্পিকার, যে এটি একটি বৈশ্বিক প্রবলেম। সারা বিশ্বেই এই সমস্যার তাপ ছড়িয়ে পড়েছে। মাননীয় বিরোধী দলীয় নেতা ওনার বক্তব্যে বাংলাদেশের এটি যে কনসার্ন সেটি এক্সপ্রেস করেছিলেন উনি, এবং ওনারা প্রস্তাব দিয়েছিলেন ওনাদের পক্ষ থেকে যে ওনাদের কাছে কিছু পরামর্শ আছে। সরকারি দল এবং বিরোধী দল আমরা একসাথে সেই বিষয়গুলি নিয়ে কাজ করতে পারি। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যে বলেছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল সময় দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে যে কোনো আলোচনা যে কারোর সাথে করতে প্রস্তুত রয়েছে। তারই প্রেক্ষাপটে মাননীয় স্পিকার, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা আমাদের পক্ষ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করছি। আমি আপনার মাধ্যমে বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলকে অনুরোধ করব ওনারাও যদি 5 জনের নাম দেন তাহলে এই 10 জন ব্যক্তি বসে এই বিষয়গুলোর উপর আলোচনা করতে পারে। কোনো পরামর্শ থাকলে এই কমিটির মাধ্যমে সেটি সরকারের কাছেও আসলো এবং সরকার সেটার মধ্যে কোনো বাস্তবতা থাকলে অবশ্যই সেটি কার্যকর করার উদ্যোগ গ্রহণ করবে। আমি মাননীয় স্পিকার আপনার সামনেই নামগুলো এখন উপস্থাপন করতে চাচ্ছি। আমাদের পক্ষ থেকে এখানে মাননীয় জ্বালানি মন্ত্রী জনাব ইকবাল মোহাম্মদ টুকু, প্রতিমন্ত্রী জনাব অমিত এবং মাননীয় সংসদ সদস্য এবি মাশরাফ উদ্দিন নিজাম, লক্ষ্মীপুর 4, মঈনুল ইসলাম খান শান্ত, মানিকগঞ্জ 2, মিয়া নুরুদ্দিন অপু, শরীয়তপুর 3। এই 5 জনকে আমরা প্রস্তাবনা করছি। মাননীয় স্পিকার, আমি বিরোধী দলীয় নেতা অনুরোধ করব ওনাদের পক্ষ থেকে নামগুলো যদি দ্রুত আমাদের কাছে দেন তাহলে এই কমিটি দ্রুত কাজ শুরু করতে পারবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের নেতা।
মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ বিষয়টাকে ইতিবাচকভাবে নেওয়ার জন্য। আমরা আশা করি এই সংসদ জাতীয় সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে ইনশাআল্লাহ, এবং আমরা মনে করি এই সংসদের জন্য এটি একটি নবযাত্রা। এটাকে আমি সাধুবাদ জানাই এবং আমরা শীঘ্রই ইনশাআল্লাহ নামগুলো পেশ করব। ধন্যবাদ সবাইকে। মাননীয় সংসদ নেতা, কমিটির একজন সভাপতি প্রয়োজন। মাননীয় স্পিকার, স্বাভাবিকভাবেই যাতে গৃহীত সুপারিশগুলো বাস্তবতার আলো দেখতে পারে সেজন্য আমরা প্রস্তাব করছি যে মাননীয় মন্ত্রী, জ্বালানি মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু, ওনাকে এই কমিটির সভাপতি করা হোক। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সংসদ নেতা। আশা করি অতি অল্প সময়ের মধ্যে মাননীয় বিরোধী দলের নেতা তার 5 জন সদস্যের নাম দেবেন, কারণ এই সংসদ এই মাসের শেষেই বিরতি দিবে। এই আপনাদের এই বক্তব্যের ফলে জনগণের মনে অনেক আশার সঞ্চার হয়েছে। সরকার এবং বিরোধী দল এইভাবে যদি সহযোগিতার মাধ্যমে অগ্রসর হয়, জামাত ইসলামের বিচক্ষণতা অনেকটা নাটকীয়ভাবেই প্রমাণিত হয়ে গেল যে জামাত কতটা দূরদর্শী ছিল। জামাত যেটা 6 মাস আগে বুঝেছিল সেটা এনসিপি সহ পুরো বাংলাদেশ 6 মাস পর হচ্ছে। জামাত যেটাকে যৌক্তিক মনে করেছে অনেক আগে, এখন ভুল বুঝতে পেরে অনেকে সেটাকে যৌক্তিক মনে করছে। এমনকি বিএনপিও একদিন মনে করবে, বিএনপিও টের পাবে, ফিল করবে যে জামাত কতটা বিচক্ষণ ছিল। এবং জামাতের আজকের যে দাবি, বিএনপি একদিন সেই দাবি করবে। তত্ত্বাবধায়ক সরকারের আবিষ্কারকই জামাত বাংলাদেশে, পায়োনিয়ার অধ্যাপক গোলাম আজম। এটা ওয়েল এস্টাবলিশড বাংলাদেশের পলিটিক্যাল সায়েন্সে যে তত্ত্বাবধায়ক সরকার ফর্মুলার জনককে প্রফেসর গোলাম আজম। সেই তত্ত্বাবধায়ক সরকার একসময় বিরোধিতা করেছিল বিএনপি, খালেদা জিয়া, যে না তত্ত্বাবধায়ক সরকার এটা আবার কি, এটা খায় না মাথায় দেয়। জামাত আওয়ামী লীগ মিলে তত্ত্বাবধায়ক সরকার আদায় করেছে, বিএনপি বিরোধিতা করেছে। কালের বিবর্তনে একদিন এমন সময় এসেছে সেই বিএনপিকে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বছরের পর বছর আন্দোলন করতে হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে আন্দোলন করে জেল খাটতে হয়েছে, শহীদ হতে হয়েছে, জীবন দিতে হয়েছে, গুম হতে হয়েছে, পঙ্গু হতে হয়েছে। অথচ থিওরিটা কিন্তু ছিল জামাতের। এখন শেষ পর্যন্ত বিএনপি সহ পুরো জাতি এটা মেনে নিয়েছে। তো জামাত তো সেই 90-এর দশকেই তত্ত্বাবধায়ক সরকারের ফজিলত বুঝতে পারছিল, এখন পুরো জাতি বুঝেছে। এখন সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সমস্ত বিচারপতিরা বুঝতে পেরেছে যে তত্ত্বাবধায়ক সরকার কোনো বিকল্প নেই। অথচ এটাকে জামাতি, অগণতান্ত্রিক নানান কিছু বলা হয়েছিল। ঠিক তদ্রুপ এই বাংলাদেশে জামাত পিআর সিস্টেমের কথা বলেছে এবং জোরালো আন্দোলন তৈরি করেছিল। হ্যাঁ, এনসিপি সহ বিভিন্ন দলের 2 নম্বরের কারণে এইসব পিআর সিস্টেম নিয়ে জামাত সামনে এগোতে পারেনি, তবে এগোনো উচিত ছিল। তবে টুডে আর টুমোরো একদিন খেয়াল করবেন, তত্ত্বাবধায়ক সরকারের মতো একদিন বিএনপিও এই পিআর সিস্টেমের পক্ষে আন্দোলন করবে, সেই দিন আসবে। আওয়ামী লীগও করবে। আওয়ামী লীগের তো অলরেডি তাদের অতীতের জীবনে সমস্ত হিসাব নিকাশ ব্যর্থ। এখন কোন রকম একটু টিকে থাকা, কোন রকম একটু কোথাও চান্স পাওয়া, এরকম চিন্তা ভাবনা আওয়ামী লীগের মধ্যে। আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারবে এটা আওয়ামী লীগ মনে করে না, সেই বিশ্বাস এখন আর তাদের নাই, থাকার প্রশ্ন ওঠে না। তবে সংসদে যদি 2-4টা আসন পায় বা 2-1টা বেশি পায়, এই ধরনের চিন্তা আছে। এই জন্য আওয়ামী লীগ দেখবেন যে এখন পিআর সিস্টেমের পক্ষে। পিআর সিস্টেম হলে হিন্দু ভোট আওয়ামী লীগ পাবে, আবার আওয়ামী লীগের কিছু ফিক্সড ভোট আছে, এর মাধ্যমে আওয়ামী লীগ ভালো সংখ্যক কিছু এমপি পাবে। আওয়ামী লীগ কার্যত এখন পিআর সিস্টেমের পক্ষে, সরাসরি এখনো বলে নেই। ওই বিএনপির অবস্থা একদিন আওয়ামী লীগের মতো হবে এবং তারাও ওই পিআর সিস্টেমের কথা বলবে। দর্শক, জামাত জোরালোভাবে বলেছিল যে জুলাই সনদ নির্বাচনের আগে বাস্তবায়ন করতে হবে, কিন্তু অনেকে রাজি হয়নি। এখন দেখছেন নির্বাচনের আগে বাস্তবায়ন হয়নি বলে এখন বাস্তবায়নই হচ্ছে না। জামাত জোরালোভাবে বলেছিল যে জাতীয় নির্বাচন আগে গণভোট হতে হবে, নইলে এই গণভোটের কোনো মূল্য থাকবে না। দেখেছেন এখন বলে যে গণভোট অবৈধ, কিসের গণভোট, এটা বাতিল, গণভোট অধ্যাদেশ বাতিল, কত কিছু। কিছুদিন পর গণভোটের ফলাফল বাতিল করতে পারে। এই জন্য জামাত বলেছিল যে জাতীয় নির্বাচন আগেই গণভোট হতে হবে, আগে না হলে এই সেই নানান হুমকি দামকে দিয়েছিল। বাতাসে কান পাতলে এখন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার ভয়কে খুব ভালো করে দেখা যায়, খুব ভালো করে অনুভব করা যায়। আওয়ামী লীগ ফিরছে, এই জুজুর ভয় অনেকের মনে ঢুকে পড়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের মনে সবথেকে বড় আলোচনার বিষয় আওয়ামী লীগ ফিরছে। আবার কেউ কেউ এটাও বলছেন যে বর্তমানের এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো যে খেলায় মত্ত হয়েছে, তারাই আওয়ামী লীগের ফেরাটা আরও নিশ্চিত করে দিচ্ছে।
এই যেমন মানে গণ অধিকার পরিষদের সাবেক নেতা, বর্তমানে বিএনপির নেতা রাশেদ খান, যিনি গত নির্বাচনে বিএনপির হয়ে নির্বাচন করেও পরাজিত হলেন, তিনি বলছেন যে মানে বর্তমানে যা শুরু হয়েছে তাতে এই কার্যক্রমই আওয়ামী লীগকে ফেরাবে কিংবা ফেরাতে সাহায্য করবে। তার মানে প্রতি জায়গায় সবখানে আওয়ামী লীগ ফেরার একটা ভয়, একটা জুজুর ভয় আমরা দেখতে পাচ্ছি। এই ভয়টা কেন তৈরি হচ্ছে? আওয়ামী লীগ ফিরলে কি অনেকের অনেক বেশি ক্ষতি হয়ে যাবে, নাকি আওয়ামী লীগ ফিরলে বাংলাদেশের রাজনীতিতে একটা ইনক্লুসিভ পরিবেশ তৈরি হবে, সেটা গণতন্ত্রের জন্য সৌন্দর্য তৈরি হবে, সেই ব্যাপারটা পজিটিভ? কি বলতে চাইছেন রাশেদ খান? কি এমন পরিস্থিতি তৈরি হলো যে আওয়ামী লীগের ফেরার মাঠ এখন উন্মুক্ত হয়ে গেল, আর সেই মাঠ উন্মুক্ত পরিবেশ কিংবা উন্মুক্ত দরজা ব্যবহার করে আওয়ামী লীগ খুব সহসাই বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের রাজত্ব শুরু করবে আবারও? চলুন একটু বুঝে দেখি কি বলছেন তিনি, বাংলাদেশের রাজনীতির বর্তমান অবস্থাটাই বা কি, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। দর্শক, বলছিলাম গণ অধিকারের সাবেক নেতা, বর্তমান বিএনপি নেতা রাশেদ খানের কথা। তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যকে একটা উদাহরণ ধরে সাম্প্রতিক সময়ে যে বাস্তবতাটা রাজনীতিবিদদের মধ্যে কিংবা রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বাস্তবতা বিরাজ করছে সেটা খুব সহজেই উপলব্ধি করা যায়। কালবেলার এই শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে যা শুরু করেছেন আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে। অর্থাৎ বর্তমান রাজনৈতিক দলের মানে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলছেন যে তারা যা শুরু করেছে তাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে। তার মানে কি বর্তমান রাজনীতি আওয়ামী লীগকে ফেরার পথ আরও সহজ করে দিচ্ছে কিনা, সেই প্রশ্ন উঠছে। কি বলছেন তিনি, চলুন একটু জানি। গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে বিএনপি নেতা রাশেদ খান বলেছেন আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটা তিনি লিখেছেন। কি লিখেছেন তিনি লিখেছেন, শিবির তাদের সকল নেতাকর্মীকে প্রকাশ্যে আনলে বেশ কিছু সমস্যা হতে পারে বলে তারা মনে করছে। এর বড় একটি কারণ সরকারি চাকরি বাকরি। যেহেতু জামাত ক্ষমতায় আসতে পারেনি, সুতরাং শিবিরের সবাই প্রকাশ্যে আসলে সরকারি চাকরি বাকরিতে সমস্যা হতে পারে, রাজনৈতিক কারণ দেখিয়ে ভেরিফিকেশনে বাদ পড়তে পারে। এ কারণে শিবির তার বড় একটি অংশকে সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে রেখে দেয়। মাননীয় স্পিকার, আজকে এখানে দাঁড়িয়ে আমি শহীদ শরীফ ওসমান হাদির কথা স্মরণ করছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই পবিত্র সংসদে আমি শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতি ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবে আলোচনার শুরুতে আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রথমে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, তিনি আমাকে এই মহান সংসদে দাঁড়িয়ে দেশের মানুষের কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই সংসদে দাঁড়িয়ে আজ আমি এমন এক নেতার কথা বলছি যার জীবনের গল্প শুধু রাজনৈতিক গল্প নয়, এটি সংগ্রামের, ত্যাগের এবং অদম্য প্রত্যয়ের এক জীবন্ত ইতিহাস। তিনি কেবল একজন নেতা নন, তিনি বাংলাদেশের জনমানুষের আস্থার প্রতীক, বাংলাদেশের আপামর জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য কণ্ঠ। এটি দীর্ঘ সংগ্রাম, আত্মত্যাগের ফসল। মাননীয় স্পিকার, আন্তর্জাতিক পরিমণ্ডলেও তার নেতৃত্বের স্বীকৃতি এসেছে। বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনে বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তার স্থান লাভ সেই সত্যকেই উচ্চারণ করে। মাননীয় স্পিকার, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে এখন এক অবিচ্ছেদ্য নাম, এক অনিবার্য শক্তি আমাদের শ্রদ্ধাভাজন অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমি বিনম্র চিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি, যিনি আমার উপর গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন, যিনি আমার নির্বাচনী জনসভায় যে বলেছিলেন হাবিব আমার ছোট ভাই, তাকে আপনারা 12ই ফেব্রুয়ারি পর্যন্ত দেখে রাখবেন। হাবিব আগামী 5 বছর আপনাদেরকে দেখে রাখবে। তার কথায় জনগণ আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করেছে। মাননীয় স্পিকার, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা, আমরা পেয়েছি মানচিত্র, আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আমরা বিশ্বের মানচিত্রে পেয়েছি বাংলাদেশ হিসেবে নিজেদের স্বীকৃতি। আজকে এখানে দাঁড়িয়ে তাই আমি লাখো শহীদের প্রতি, আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। আজকের এখানে দাঁড়িয়ে দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমাদের যে সকল সহযোদ্ধারা আত্মহতি দিয়েছে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।
24শে জুলাই আগস্ট আন্দোলনে যে সকল সহযোদ্ধারা ছাত্র জনতা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আমি তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। যারা পঙ্গুত্ব বরণ করছে, জেল জুলুম কারাবরণ করছে, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আজকে এখানে দাঁড়িয়ে আমি আমার সহযোদ্ধা খিলগা থানা ছাত্র দলের নুরুজ্জামান জনির কথা স্মরণ করতে চাই, যাকে জোরপুকুর মাঠে 16টি গুলি করে তার বুক ঝাঁঝরা করে দিয়েছিল সেই সময়ের স্বৈরাচারী শেখ হাসিনা। সেই দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।